মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারত পাক যুদ্ধের আবহে আজকে শুনছিলাম কিছুদিন আগে মিলিটারি প্রাক্তন বাংলাদেশের এক মিলিটারি জেনারেল তিনি বক্তব্যটা রাখছেন। সেই বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। হুমকি দিচ্ছিলেন, চমকাচ্ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, একটার পর একটা নাম উচ্চারণ করছিলেন। আমরা সেই সেনাবাহিনী নই, কিন্তু আমরা এখন অনেক আপডেট অনেক মডার্ন আমরা একটি সেনাবাহিনী বাংলাদেশে গড়ে তুলেছি এবং আমরা যে কোনো সময় আপনাদের বুঝে নেওয়ার ক্ষমতা রাখি। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল ভারত পাক যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থাটা কী হবে, মোহাম্মদ ইউনূসের অবস্থাটা কী হবে। এই যে যারা লম্ফজম্প করছিলেন, যেসব প্রাক্তন মিলিটারি জেনারেলরা বা বর্তমান মিলিটারি যারা মাথারা, যারা মাঝে মাঝে ভারতবর্ষকে হুমকি দেওয়ার চেষ্টা করছিলেন, তারা কি দেখেননি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিচ্ছে? এই গুঁড়িয়ে দেওয়ার দৃশ্যটা দেখে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের মানুষ যতটা খুশি হচ্ছেন বা ভারতবর্ষের মানুষ যতটা খুশি হচ্ছেন, ততটাই কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে কপালে মোহাম্মদ ইউনূসের। আমি কেন আজকে এই কথাটা বলছি জানেন তো, যে মূলত মোহাম্মদ ইউনূস যখন নতুন সরকার, যে সরকারের তিনি প্রধান হিসেবে শপথ নিলেন, সেই সরকারটাকে বাঁচিয়ে রেখেছিলেন শুধু ভারত বিদ্বেষী জিগিরটা তুলে। ভারত বিদ্বেষী জিগির তুলে মোহাম্মদ ইউনূস তার সরকারটাকে বাঁচিয়ে রেখেছেন। এবার এই ভারত বিদ্বেষী জিগির যদি বেশি দিন চলে আর তারপর যদি একটু সামান্য ডোজ পশ্চিমবঙ্গ বা ভারত সরকার দিয়ে দেয় বা ভারতের মিলিটারি যদি দিয়ে দেয়, হজম করতে পারবেন তো মোহাম্মদ ইউনূস? আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনটা করলাম এই কারণে যে বেশ কিছু দিন ধরে, মানে গত বছর অগাস্ট মাসের পর থেকে ধারাবাহিকভাবে জুলাই বিপ্লব তারা নাম দিয়েছিলেন। তারপর থেকে নতুন ছাত্রদল এবং তাদের যারা ওখানকার বাংলাদেশের জামাত গোষ্ঠী, বিএনপি ধারাবাহিকভাবে ভারত বিদ্বেষী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছিল ভারত বিদ্বেষে। আমরা খালি ভাবছিলাম যে কী এমন হলো যে হঠাৎ বাংলাদেশ ভারতের প্রতি এত বিদ্বেষী হলো। কারণ অবশ্য ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা সেখানে যে সরকারটা চালিয়েছেন, শেখ হাসিনার সরকারের পেছনে ভারত সরকারের সমর্থন ছিল। এটা একটা কারণ হতে পারে, কিন্তু সেই কারণের জন্য এত বিদ্বেষ না। আসলে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের যারা উগ্র মৌলবাদী গোষ্ঠী, যাদের শেখ হাসিনা টাইট দিয়ে রেখেছিলেন, তাঁরা ক্ষোভ থেকে বেরিয়ে এসেছিলেন এবং সেই ক্ষোভ থেকে বেরিয়ে এসেই শেষ পর্যন্ত ভারত বিদ্বেষী জিগিরটা বাংলাদেশে তুলেছিলেন। এবং সেই ভারত বিদ্বেষী জিগিরের ওপরেই কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তারা লাগাতার প্রচার চালাচ্ছিলেন। ভারতের পক্ষ হয়ে কেউ কথা বললে বা ভারত বিদ্বেষী প্রচার না করলে সেই প্রিন্ট মিডিয়া বা সেই ইলেকট্রনিক্স মিডিয়ার কপালে দুঃখ হতো। ফলত স্বাভাবিকভাবে সেই অ্যাঙ্গেল থেকে এন্টায়ার ভারত বিদ্বেষী জিগির তুলে কিন্তু বাংলাদেশ শাসন করে যাচ্ছিলেন মোহাম্মদ ইউনূস। এইবার ঘটল ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ। যে পাকিস্তানের আপনারা জানেন যে তার আইএসআই গোয়েন্দারা, তাদের মিলিটারি মাথারা তারা বাংলাদেশে এসছেন। চিকেন স্নেকের ওখানে একটা এয়ার বেসে সেখানে পর্যন্ত ভিজিট করেছেন, গোপন বৈঠক করেছেন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, তাদের বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা তাদের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ ক্রমাগত বা ভারত সরকারকে ডিস্টার্ব করতে, ভারত সরকারকে ব্যস্ত রাখতে একটা ধারাবাহিক প্রোপাগান্ডা কিন্তু তারা জারি রেখেছিলেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধী একটা জনমত তৈরি হয়ে যাচ্ছিল, ফলে সেটাকে সামাল দিতে পারছেন, নানান ধরনের সমস্যার মধ্যে তারা পড়ছিলেন। ফলত সেইখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা যে ভারত যে কোনো দিন আমাদের আক্রমণ করে দিতে পারে। এবার সেই আক্রমণটাকে আমরা রেজিস্ট করব কী করে, তার প্রেক্ষিতেই ওই প্রাক্তন মিলিটারি কর্তা তার ওই বক্তব্যটা যেটা আপনাদের শোনালাম। এইবার প্রশ্নটা হলো ভারতের কতটা সামরিক ক্ষমতা সেটা কিন্তু তারা টের পেয়ে গেলেন। আর এই টের পেয়ে যাওয়ার ফলে এবার পাকিস্তানের যুদ্ধের পাকিস্তান যতটা টের পাচ্ছে, বাংলাদেশ কিন্তু ইকুয়ালি টের পাচ্ছে। এবার এরপর থেকে যদি বাংলাদেশ না সমঝে যায়,
চিকেন স্নেক আমরা দখল করে নেব যে হুঙ্কারটা দিয়েছেন, বা মোহাম্মদ ইউনুস যখন গিয়ে সেভেন সিস্টার্সের কোনো সাগর নেই বলে চীনের মাটিতে দাঁড়িয়ে আস্ফালন করেছিলেন, তার এবার তিনি যদি জবাব পেয়ে যান ভারতের কাছ থেকে, সামলাতে পারবেন, রেজিস্ট করতে পারবেন? চীনের ব্যাকিংয়ে কতটুকু করবেন? পাকিস্তানের পেছনে চীনের ব্যাকিং নেই, পাকিস্তানের পেছনে টার্কিশ ব্যাকিং নেই, পাকিস্তানের পেছনে তো ইসলামিক অনেক কান্ট্রির ব্যাকিং আছে। কি করতে পারছে পাকিস্তান? ফলে বাংলাদেশকে, পাকিস্তানকে গুঁড়োতে ভারতের যদি 7 দিন সময় লাগে, বাংলাদেশকে গুঁড়োতে ভারতের লাগবে আধ ঘন্টা 30 মিনিট। সেই সামরিক শক্তি ভারতবর্ষের আছে। ফলে এবার মোহাম্মদ ইউনুসের কপালে দুঃখ আছে। আমি বলছি এখনই সুরটা একটু নরম হচ্ছে, কিন্তু এখনও ইলেকট্রনিক্স মিডিয়া, এখনও ডিজিটাল মিডিয়ায় ভারত বিদ্বেষী প্রচার চলছে। আমি বলছি তারা সতর্ক হয়ে যান। আমি বলছি এখনও তারা সতর্ক হয়ে যান। যদি সতর্ক না হন, মোহাম্মদ ইউনুস আপনার কপালেও দুঃখ আছে। আর বাংলাদেশের ওই জাসিমউদ্দিন রহমানির ব্যাকিং করছেন যারা, জামাতরা যারা আস্ফালন করছেন, বা ছাত্র নেতারা যারা বড় বড় ভারত বিদ্বেষী প্রচার করে লাইমলাইটে থাকার চেষ্টা করেছেন, তাদের কপালেও কিন্তু দুঃখ আছে। বাংলাদেশকে সামলাতে 30 মিনিট সময় লাগবে না, হয়তো 15 মিনিটেই সামলে দেবেন। ভারতের সেই সামরিক শক্তিটা আছে। ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্টার বাংলাদেশকে ঘিরে রেখেছে, কারণ ভারতের কাছে তো ইনপুট আছে, নিশ্চিতভাবে ইনপুট আছে। বাংলাদেশকে দিয়ে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করবেন, বাংলাদেশ থেকে বিভিন্নভাবে পেনিট্রেট করার চেষ্টা করবেন, পাকিস্তান বাংলাদেশ ভূমিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। কিন্তু এখন পাকিস্তানের যা অবস্থা, এখন পাকিস্তান আর বাংলাদেশকে ব্যাকিং করতে পারবে না। তাহলে বাংলাদেশের ওই লোকে চীন বেসিক্যালি ব্যবসা বোঝে। ফলত চীন বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো ক্রাইসিস হলে খুব বেশি বাংলাদেশের পেছনে দাঁড়াবে না। যতটা মুখে বলছেন তারা দাঁড়াবেন না, দে মেন বিজনেস, যতটা ব্যবসা তারা পাবেন ততটুকুই বেনিফিট তারা দেবেন। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, এখনও সময় আছে, সতর্ক হয়ে যান। মোহাম্মদ ইউনুস সতর্ক হয়ে গেছেন, গলার সুর আস্তে 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 স্থিমিত হচ্ছে। একটু ভালো করে খেয়াল রাখবেন। এবং যেসব ইলেকট্রনিক্স মিডিয়া, যেসব সোশ্যাল মিডিয়া বাংলাদেশে এখনও আস্ফালন করে যাচ্ছেন, তাদের কপালে কিন্তু দুঃখ আছে, খুব কপালে দুঃখ আছে। কারণ পাকিস্তানকে যদি ভারত টাইট দিতে পারে, বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে, নরেন্দ্র মোদী, অমিত শাহ কিন্তু বেশি সপ্তাহ লাগবে না, দিনও লাগবে না, কয়েক ঘন্টাও লাগবে না, আধ ঘন্টাতেই কিন্তু বাংলাদেশকে সবক শিখিয়ে দেবেন। তখন এইসব মিলিটারি জেনারেলরা লন্ডনে পালিয়ে যাবেন, আমেরিকাতে পালিয়ে যাবেন, মরবে সাধারণ মানুষ। তবে ভারত তো আগ্রাসী ভূমিকা নেয় না, বাংলাদেশ দখলও করতে চায় না, কিন্তু ভারতের বিরুদ্ধে সেই প্রচারটা ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে চলছে। বাংলাদেশ এর ভূখণ্ডের প্রতি ভারতবর্ষের লোভ আছে, আর তাহলে সেটা যদি দখল করতে চায় তো 71 সালের যুদ্ধের পর তো বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিতে পারত। এই নির্বোধগুলো সেটা বুঝছে না, এখনও সেই প্রচারটা চালাচ্ছে। এই উগ্র ভারত বিরোধী প্রচার বন্ধ হোক, আমি আবারও বলছি। আর যদি এই প্রচার বাংলাদেশের বন্ধ না হয়, কপালে কিন্তু আপনাদের দুঃখ আছে।